সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি, এই ঈদের সিনেমা, প্রশংসিত সিনেমা বনলতা সেনের নির্মাতা, গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। একজন নির্মাতা যখন ছবি বানায় তখন কি কি বিষয়গুলো মাথায় থাকে? জনপ্রিয়তাটা তো একটা ব্যাপার, মাপকাঠির, আর ব্যবসায়িক সফলতা একটা চাপ, প্রডিউসারের টাকা ফেরত দেওয়ার একটা চাপ। আপনার কাছে এইগুলো বেশি ইম্পর্ট্যান্ট, নাকি একদম যে গল্পটা বলতে ইচ্ছে করে যে আমি এই গল্পটা এভাবেই দেখাতে চাই, ওটা ইম্পর্ট্যান্ট? আমার ক্ষেত্রে হচ্ছে যে গল্পটা বলতে চাই ওটা বলার জন্যই সর্বোচ্চ চেষ্টা থাকে। বাদবাকিগুলোকে যে উপেক্ষা করছি তা না, কিন্তু গল্পটা এখানে প্রধান। যেটা বলতে চাচ্ছি সেটাই যেন বলতে পারি ঠিকমতো, সৎভাবে। সেক্ষেত্রে মানে পপুলিস্ট ঘরানার বাইরে যদি কিছু করতে হয়, ওই চ্যালেঞ্জটাকে আপনি বরাবর নিয়ে থাকেন কিনা? হ্যাঁ, আমার ট্র্যাক রেকর্ড তো তাই বলে। আমি তো পপুলিস্ট ঘরানার কনভেনশনাল ছবি বানাই না। ফলে হ্যাঁ, এটার ঝুঁকি নেয়া কিনা জানি না, আমি এরকমই এই কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এবং আমি আপনার ছবির অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকেও প্রশ্ন করছিলাম যে আপনার ছোট পর্দার যে কাজগুলো আমরা দেখেছি, যেটার কথা আপনি কালকে রেফারেন্স টেনেও ছিলেন নিজের কথার মধ্যে, ফড়িং নিয়ে যে জীবন ফড়িংয়ের আমি রোদ মেঘ সূর্যমুখী দেখেছিলাম, বিউটিফুল বন্যা আপার অ্যাক্টিং। তো সেখানেও আমরা একটা দৃশ্যকল্প দেখতে পেতাম আপনি সামিয়া আফরিনকে নিয়ে একটা কাজ করেছিলেন, খুবই ইউনিক একটা রাইট, খুবই ভালো কাজ, ওটা আমি দেখেছিলাম। তো এখন তো বড় পর্দা, বড় স্কেল, এইবার কি নিজেকে আরও বেশি মেলে ধরতে আপনি সুযোগ পেয়েছেন কিনা? তত বটেই, বনলতা সেনের ক্যানভাস অনেক বড় ছিল এবং সেই ক্যানভাসটা সেইভাবে ডিল করা, এটা তো একেবারেই বড় ব্যাপার এবং আলাদা একদমই। বাপ্পা মজুমদারকে নিয়ে যে গানটা, সেটা দর্শক খুব পছন্দ করেছে। বিশেষ করে ওই গানটার মধ্যে আমরা বেশ কিছু ওইরকম দৃশ্যকল্পমূলক সিন দেখলাম। ওইগুলো আপনি কালকে বলছিলেন যে এআই বা ভিএফএক্সের কাজ নয়, ওই কাজগুলো আপনি কিভাবে করেছিলেন? যে ওই একটা দেখলাম যে বোধহয় ইঁদুর বা কিছু, ওই কাজগুলো এত ইঁদুর, এই কীভাবে? ইঁদুর টিঁদুর এইগুলো তো ডেফিনেটলি আমার ভিএফএক্সের সাহায্য নিতে হয়েছে, কিন্তু বড় বড় সিন, বড় বড় দৃশ্যায়ন যেগুলো দেখে, যেমন বিশেষ করে শূকরের সিনটা, মানুষ ভাবছে ভিএফএক্স, ওগুলো একদম জ্যান্ত শূকর শ্যুট করা, ওখানে কোনো ভিএফএক্সের ব্যাপার নেই। আর উইচের মতো করে যে মমর মাথায় যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, ওইটার গল্পটা আমার খুব শোনার ইচ্ছা, খুব ওই পোস্টারটা মানুষ খুব পছন্দ করেছে। হ্যাঁ, পোস্টারটা আসলে ওরকম একটা সিনই তো আছে, যে 8 বছর আগের একদিন কবিতার যে দৃশ্যায়ন, সেখানে কবি যখন তার স্ত্রীর দিক তাকান, তখন সে দেখে চুলগুলো যেন সাপ হয়ে গেল, মেডুসার মতো। এবং মেডুসার মৃত্যু সবাই জানে, মেডুসাকে যে দেখতে পাথর হয়ে যেত। সো জীবনানন্দ দাশের পার্সপেক্টিভ থেকে তার স্ত্রীর প্রতি দৃষ্টিভঙ্গি খানিকটা এরকম ছিল আর কি, ফলে সেটা করা ওখানে। একজন শিল্পী হিসেবে বা একজন নির্মাতা হিসেবে আপনার কাছে জীবনানন্দ কতটা জায়গা জুড়ে আছে, এবং আপনি ওনার দ্বারা কতটা প্রভাবিত, ওনার সাহিত্য, ওনার সৃষ্টি দ্বারা? এটা খুব মজার একটা ব্যাপার। পরোক্ষ প্রভাব আসলে আমার অনেক পছন্দের শিল্পী কবিদের থাকতেই পারে। প্রত্যক্ষ প্রভাব যাতে না থাকে সেইটার ব্যাপারে আমি সচেতন, কারণ আমি আবার শিল্পী হিসাবে নিজের মৌলিকতাকে প্রাধান্য দিই। ফলে জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি, জীবনানন্দ দাশের কবিতা পড়েছি সব কিছু, কিন্তু বনলতা সেন দেখলে মানুষ বুঝবে এখানকার দৃশ্যায়নে অনেকখানি আবার আমি নিজেও উপস্থিত। ফলে আমি আমার মৌলিকতা যেহেতু ঠিক রাখতে চাই, তাই আমি প্রভাব মুক্ত থাকার ব্যাপারে সচেতন থাকি। এখন আমি যাকে নিয়ে কাজ করব, যার সাহিত্যকর্ম নিয়ে কাজ করেছি, সে তো উপস্থিত থাকবেই, কিন্তু আমার অন্যান্য কাজেও যে সেসবের প্রভাব থাকবে তা কিন্তু না। ৪৯ বাতাস দিয়ে আপনার বড় পর্দার যাত্রাটা শুরু হয়েছিল, এটা আপনার সেকেন্ড ফিল্ম। নিজস্বতা তো আছেই, কিন্তু দুটো ছবির ক্ষেত্রে যদি আপনি একজন দর্শক হিসেবেই তুলনা করেন, মাসুদ হাসান উজ্জ্বলের উত্তরণ কতখানি প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবিতে? আসলে প্রথম ছবি আর দ্বিতীয় ছবি দুটো সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবি। মানে ওটা এক ধরনের, ওটা নাগরিক বাস্তবতায় এই সমসাময়িক কালের একটা গল্প নিয়ে ছবি, আর বনলতা সেন একটা কবিতার আসলে শরীর খুঁজে বেড়ানো, একটা কবিতার অনুসন্ধান। দুটো একেবারে দুই ধরনের ছবি। হ্যাঁ, ৪৯ বাতাসে একটা ব্যাপার আছে, ৪৯ বাতাসের প্রথমার্ধ ছিল খুব সহজবোধ্য,
মানে যেটা আমার কাছে হয়তো প্রত্যাশিত না। আমার যারা কোর অডিয়েন্স তারা আমার কাছে সম্ভবত এত সহজবোধ্য জিনিস চায় না। হ্যাঁ, এই মিষ্টি প্রেমের গল্প টল্প অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আমার কাছে তখন আমি যেমন মন্তব্য শুনেছি আমার যারা একদম কোর অডিয়েন্স, যে মাসুদ হাসান উজ্জ্বলের কাছে তো আমরা যে জীবন ফড়িংয়ের মতো ছবি আশা করি, তো ওটা আমার মাথায় ছিল যে আসলে এক একজনের তো এক একটা সিগনেচার স্টাইল। ফলে আমি যখন ৪৯ বাতাসে ওটা শুনলাম যে প্রথমার্ধটা ছিল মানে অডিয়েন্সকে আসলে একটু কৌশলে মূল গল্পে ঢুকানোর প্রক্রিয়া এটা ছিল, কারণ ৪৯ দ্বিতীয়ার্ধ কিন্তু আবার আমার সিগনেচার স্টাইলেরই। হ্যাঁ, ফলে ওইখানে ওইটা একটা ছিল হচ্ছে দর্শককে বোঝার এক্সপেরিমেন্ট বলতে পারি আমি। আর বনলতা সেনে আসলে আমি ছবিটাকেই বোঝার চেষ্টা করেছি। হ্যাঁ, যে ছবি যদি সেরকম ভালো হয় তাহলে দর্শকের ভালো লাগবে, কিন্তু দর্শক কী চাইছে ওইটা আসলে আমি বনলতা সেনে ভাবি। দর্শকরা, কিছু দর্শক হয়তো বা বলছে যে গল্পটা একটু দুর্বোধ্য তাদের কাছে লেগেছে। এটার ব্যাপারে আপনি কথাও বলেছেন যে কুসুম কুমারী দাসের একটা আপনি উদাহরণও দিয়েছেন যে সে ৩০-এর দশকে যদি উনি এর ধরনের একজন মহিলা হয়ে এই কবিতা লিখতে পারেন, ২৬ সে কেন বুঝছে না? এই যে দর্শকের ডেপথ নিয়ে যে প্রশ্নটা উঠেছে, সেটা রোহিতের ক্ষেত্রেও বনলতার ক্ষেত্রেও, এটাকে আপনাকে নির্মাতা হিসেবে পীড়া দেয় যে আমাদের দর্শকের আরও একটু বোধগম্য সম্পন্ন হওয়া উচিত ছিল? আসলে পীড়া দেয় না, এটা না হওয়াটা স্বাভাবিক। কারণ কি, পূর্ববর্তী সময়ে আমরা খুব বেশি দেখিনি যে এই জাতীয় ছবির চর্চা হয়েছে। তো এই চর্চাগুলো যদি পূর্ববর্তী সময় থেকে হয়ে আসতো, এতদিনে দর্শক তৈরি থাকতো। এখন বলা যায় যে আমরাই এ ধরনের প্রচেষ্টা করছি। এখন করলে 2 দিনে তো আর দর্শক তৈরি হবে না। যেমন এবার আমরা অ্যাটেম্প্ট নিলাম, এরপরে যদি আর কোনো পরিচালক একই সাহস দেখায়, তাহলে এই যে দর্শকগুলো তৈরি হলো তারা আবার পরের বার আরও সহজভাবে গ্রহণ করবে। এভাবেই না আসলে উন্নতি হয়। ফলে আমরা একটা জিনিস শুরু করেই তো আসলে কমপ্লেন করতে পারি না যে কেন এরকম হচ্ছে, কেন হচ্ছে না। আর অ্যাপ্রিসিয়েশনে তো আমি ব্যক্তিগতভাবে তো বেশি পাচ্ছি বনলতা সেনের জন্য, সুতরাং আই শুড বি হ্যাপি। মানে এতটা তো নাও পেতে পারতাম। এটাই মানে বেশিরভাগ তো প্রশংসা, সেটা আমি বলেই শুরু করলাম, এবং এই এই প্রত্যাশাটা তো আসলে দর্শক কীভাবে নেবে এটা তো সবটা জানাও যায় না সিনেমা মুক্তির আগে। আমি একটু সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনার নির্মাণে আমরা বাংলাদেশের অভিনয়ের ইতিহাসের অনেক গুণী তারকাদেরকে দেখেছি। অপি করিমকে আপনি দারুণভাবে রিপ্রেজেন্ট করেছেন, আরও অনেক তারকাকেই করেছেন, কিন্তু এই প্রজন্মের তারকারাই যে এখন যারা কাজ করলেন, খায়রুল বাশার, সোহেল মণ্ডল, মমো বা নাবিলা, এদের কাজ আপনার কাছে কেমন লেগেছে? এদের নিমগ্নতা কেমন লেগেছে? এবং অনেকে তো বলেই ফেলে যে এই প্রজন্ম ওই যে ব্যাপারটা আর কি, যে কী করবে, আপনি তাদেরকে নিয়ে কতটা আশাবাদী, বা তাদের সব মিলে একটু সত্যি একদম ভেতর থেকে জানতে চাই এটা আমি। দেখেন, আমার এই বনলতা সেনের যে শিল্পী কলাকুশলী, তারা তাদের নিজেদের ইন্টারভিউতে কিন্তু বলেছে তারা কত একটা দীর্ঘমেয়াদী কষ্টকর প্রক্রিয়ার মধ্যে এসেছে। ফলে এই জেনারেশনের যতই বদনাম হোক আর যাই হোক, আমি তো অন্তত যাদের নিয়ে কাজ করলাম বনলতা সেন, তাদের তো ডেডিকেশনের অভাব দেখিনি। তারা, আমি যেভাবে চেয়েছি, কোনো দিন হয়েছে সকাল 11টায় এসে রাত 11টায় গেছে রিহার্সেল করে, উইথ কস্টিউম, উইথ ক্যামেরা, লাইট, মেকআপ, এভরিথিং। মানে শুটিংয়ে আমরা গিয়ে যেটা করতাম সেটাই তারা প্রতিদিন একই জিনিস করেছে। ফলে ডেডিকেশন না থাকলে, কমিটমেন্ট না থাকলে তো এটা হয় না আসলে। ধন্যবাদ। আর আপনি একটা কথা বলছিলেন যে আমরা কেবল শুরুটা করলাম, আগামীতে ছবি হবে। একটু যদি বলতে চাই যে হাওয়া সিনেমাটা তো ব্যবসা সফল ছবি, সেই নির্মাতারই ছবি নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া হয়, তখন কি অন্য ডিরেক্টররা আবার ওই সাহসটা পায় যে পরবর্তীতে আরেকটু দুর্বোধ্য বা আরেকটু আর্টিস্টিক ছবি নির্মাণ করার? সাহসটা পায় কি না এই প্রশ্ন হচ্ছে জরুরি, হচ্ছে সাহসটা করতে চায় কি না। কারণ আমার কথা বলেন আর মেজবাউর রহমান সুমনের কথা বলেন, আমরা তো প্রতিবন্ধকতা আসবে জানতাম, তো আমরা তো করেছি। ফলে যার আসলে ওই সাহস আছে সেই করবে, আর যার নেই সে করবে না। আসলে এখানে ভয় পেয়ে পিছিয়ে গেলাম, এটা হলে তো হলো না। তাহলে তো আপনি রণভঙ্গ দিলেন, রণভঙ্গ তো দেওয়া যাবে না। কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, পরিবর্তনের জন্য নিজের নামটা লেখাতে হবে, নিজের কাজটা করতে হবে। এখন তো বনলতা সেনের ভিতরেই আছি। পরবর্তীতে আমি যে সিনেমাটা বানাতে চাই, আমার বিবেচনায় আমার এ যাবৎকালের সেরা চিত্রনাট্য সেটা। আমি মানে নিজেই ওটা মার্কিং করে রেখেছি, এর চেয়ে ভালো আমি এখনও লিখিনি। ফলে আমি যদি সুযোগ পাই তাহলে এই সিনেমাটা আমি বানাতে চাই আর কি সামনে।